এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের উপর কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন সেনাপ্রধান। যে কোনো মুহূর্তে তাদেরকে আটক করবেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। 4 দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। অ্যান্টোনিও গুতেরেসের যে বক্তব্যটা, যে তার প্রত্যাশা, এটা ডক্টর ইউনূসকে বিপদে ফেলে দিচ্ছে। কারণ তিনি অলরেডি কিন্তু বাস্তবতা হচ্ছে পক্ষপাত দুষ্ট জাতীয় নাগরিক পার্টির পক্ষে, আর বাকিগুলো তো বাদে দিলাম। স্পষ্টত অবভিয়াসলি এখনো যা সিচুয়েশন পরিস্থিতি, 1 বছরের মধ্যে আমি মনে করি যে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করবে এবং আমাদের জন্য বিরোধী দল হওয়াটাই ভালো। 4 দিনে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে, বাংলাদেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে, বাংলাদেশের সংস্কার নিয়ে অনেক কিছু ইঙ্গিত দিয়েছে, অনেক বার্তা দিয়েছে, অনেক হুঁশিয়ারি দিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী, আপনাদের কাছে অনুরোধ করতেছি ভিডিওটি কোনো ধরনের টানাটানি করবেন না। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মন্ডলী, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ ত্যাগ করেছে, আপনারা সকলেই জেনে গেছেন ইতিমধ্যেই। এইদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ ত্যাগ করার পূর্বে যেই ঘোষণা দিয়ে দিয়েছেন সেনাপ্রধান এবার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমন্বয়কদের কঠিন চাপে রেখেছে। তাদের যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করা হতে পারে। দর্শক মন্ডলী, যাই হোক, আজকের ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এই মুহূর্তে বাংলাদেশে আছেন। তো তিনি আসায় অনেক খুশি হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছেন যে রোজা তো 15টা চলে, ঈদ আরো 15 দিন বাকি, বাট আপনি আসছেন, ঈদের খুশি ফিল হচ্ছে ডক্টর ইউনূসের কাছে এবং জাতির কাছে। জাতির কি হচ্ছে জানি না, তবে উনি বলছেন যে এটা ঈদের আমেজ। কিন্তু এই আমেজের মধ্যে যে বক্তব্য দিয়ে বসছে জাতিসংঘের মহাসচিব, এইটা নিয়ে কিন্তু ডক্টর ইউনূস টেনশনে পড়ে যাবেন, 100% পড়বেন। কারণ এই জিনিসটা ওনার আউট অফ কন্ট্রোলে আছে। আর অ্যান্টোনিও গুতেরেস তিনি হয়তো তার জায়গা থেকে ভাবছেন বিষয়টা সোজা, কিন্তু ডক্টর ইউনূসকে নির্ঘাত একটা পেঁচে ফেলতে যাচ্ছেন। প্রথমত হচ্ছে যে ডক্টর ইউনূস পারবেন কিনা, অথবা তিনি থাকবেন কিনা। অনেকে প্রশ্ন করবেন কোথায় যাবেন। না, আগামীর যে জাতীয় সংসদ নির্বাচন 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, এটা কি ডক্টর ইউনূসের আন্ডারে হবে নাকি অন্তর্বর্তী যে সরকার ওনার আন্ডারে হবে? এখন বিএনপি বলছে ডক্টর ইউনূসের আন্ডারে এই জাতি একটা নিরপেক্ষ নির্বাচন আর পাবে না, চান্স কমে যাচ্ছে। কারণ জাতীয় নাগরিক পার্টিকে তিনি এবং তার এই টিমের মধ্যে প্রধান যারা বড় বড় খেলোয়াড়, ডক্টর আসিফ নজরুল স্যার, তিনিও ছাত্রদেরকে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান। জুলাই আগস্টের যেই স্পিরিট, সেটাকে নিতে গেলে ছাত্রদেরই দরকার, এরকম বক্তব্য দিয়া, বা আমাদের উপদেষ্টা রেজওয়ানা ম্যাডাম, ওনারা যে সকল কথাবার্তা বলেন, বিএনপির মধ্যে অলরেডি সন্দেহ, গণ অধিকার পরিষদের সন্দেহ, তারপর জামাতের মধ্যে কিছুটা সন্দেহ তৈরি হচ্ছে। আস্তে আস্তে বোঝা যাচ্ছে উপদেষ্টা মাহফুজের বিবৃতি নিয়ে যে আপনারা নিরপেক্ষতা কিন্তু হারাচ্ছেন। এই টোটাল যে সার্কামস্টেন্সেস তৈরি হচ্ছে, পরিবেশটা তৈরি হচ্ছে, এই পরিবেশে একটা সুষ্ঠু নির্বাচন, তাও জাতিসংঘের মহাসচিব কি বলছে, পৃথিবীতে নজির সৃষ্টি করবে। তার মানে শব্দগুলো আপনার বাংলা অর্থ বুঝতে হবে। আমরা বলি যে দৃষ্টান্তমূলক, মানে এমন একটা বিচার করো যেটা দৃষ্টান্ত হয়ে থাকবে, 10 জন বলবে ইয়েস, ওই রকম একটা বিচার হয়েছিল রে। মানে আমরা যারা আন্দোলন আছি, আসিয়া ইস্যুতে আমরা বলছি না যে একটা দৃষ্টান্তমূলক নজির, মানে নজির সৃষ্টি করবে এরকম একটা শাস্তি চাই। নিশ্চয় শব্দটার গভীরতা বুঝাইতে পারছি। বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। আর এটা সরকারের কাছে তিনি প্রত্যাশাও করছেন যে এমন একটা নির্বাচন সরকার আমাদেরকে উপহার দিবে। প্রশ্ন হচ্ছে, এই যে পৃথিবীতে নজিরবিহীন নির্বাচন দেওয়ার জন্য এই সরকারের রাইটটাও কতটুকু ক্যাপাবিলিটি আছে? কিছুটা আছে, তবে একটা জাতীয় নির্বাচন পরিচালনা করার মতন ক্যাপাবিলিটি আমাদের পুলিশের বা এই মুহূর্তে মাঠে সেনাবাহিনী আছে। অতীতে যখন সেনাবাহিনী নামতো, বুট জুতার আওয়াজে অনেক বুড়া মানুষের পিসাব পড়ে যেত। বাচ্চারা রাত্রে না ঘুমাইলে মা বলতো, ওই যে শোন, ঠুক 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 আওয়াজ, সেনাবাহিনী আসছে রে। জালনা খুলে পাবলিক আর্মির গাড়ি দেখলে বাড়ির বউয়েরা ভয়ে দরজা আটকা দিত, কখন জানি সেনাবাহিনী আসে। মানে একটা ভয় তৈরি হয়েছিল জাতির মধ্যে। তবে এই ডক্টর ইউনূসের সরকার আসার পরে, অথবা জুলাই অভ্যুত্থানকে ঘিরে সেনাবাহিনীর প্রতি ভয়টা ভেঙে গেছে। দীর্ঘদিন মাঠে ডিপ্লয়েড থাকার পরেও দেশে পুলিশ আছে, মাঝে মাঝে এটাই তো মনে হয় না সেনাবাহিনী আছে, এটা তো এক ধাপ পরে, বাট মাঠে আছে। প্রতিদিন বিভিন্ন জায়গায় নানান ঘটনা ঘটছে, আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে। বাট যখন বিষয়টা আসবে নির্বাচন, এই দেশে গত 53-54 বছরে যতগুলো নির্বাচন হয়েছে, জাতি হিসেবে একটা চেয়ারম্যান ইলেকশনেও আমরা দেখছি কিভাবে ভোট চাপে, ছাপে, কাটে, মারে, ফালাই দে জিন্দা, দেখছি না? দেখছি। এখন রাইট নাও বাংলাদেশ তো এমন সিচুয়েশন কখনো ফেস করে না 71-এর পরে, এতটা মানে এরকম একটা সিচুয়েশন, বা কোনো সরকারও দেশ ছেড়া পালায় নাই, আওয়ামী সরকার পালাইছে। এই টোটাল সিচুয়েশন আইসা মাঠের শক্তিতে বিএনপি, জামাত,
অনেক জায়গায় কাছাকাছি লেভেলে আছে, আবার অনেকে কেউ থেকে বেশিও আছে। আওয়ামী লীগ আছে বিভিন্ন জায়গায়, জামাত এবং বিএনপি তাদেরকে টানতেছেও মাঠের শক্তির জন্য। এই মুহূর্তে সারা বাংলাদেশে যদি নির্বাচনটা হয়, 1 বছর পরেও হয়, আর এক বছরে কি হবে, বাট সরকার কি আসলে ওই পরিমাণ নিরপেক্ষ একটা নির্বাচন ক্রিয়েট করতে পারবে যেখানে মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, ভোট কেন্দ্র দখল হবে না, কোপাকুপি হবে না, তারপর হচ্ছে জাল ভোট পড়বে না, আমরা সবাই সুন্দরভাবে লাইনে ধরে যাব, ভোট দিব, তারপর যিনি বিপরীত প্রার্থী আছেন তিনি দাবি করবেন না যে ওইখানে কেন্দ্রে ভোট ডাকাতি হচ্ছে, আমরা সবাই হাসি হাসি যিনি পাশ করবেন জয়ের মালা দিয়ে তাকে বরণ করে নিব। মানে এটা কেমন না ভাবতে, কিন্তু এই বাংলাদেশে আমরা কিন্তু আসলে চাই, এরকম নির্বাচনে আমরা চাই। আমি আপনি কি চাই জরুরি না, যারা আমরা দল করি নিজের নেতাকে জিতাইতে জীবন দিতে রাজি আছি ভাই, কেন্দ্র দখলের দায়িত্ব নিতে রাজি আছি ভাই। এই মুডে থাকা ভাইদেরকে ট্যাকেল কইরা রাইট নাও একটা সরকার আছেন যারা, তারাও পক্ষপাত দুষ্ট অনেকটা জাতীয় নাগরিক পার্টির, তো তারা কিভাবে পৃথিবীতে নজির সৃষ্টি করা নির্বাচন দিবে? আবার এই সরকারের আন্ডারে বিএনপি আগামী দিনে গিয়া নির্বাচন মানে কিনা সেইটাও তো ভেজাল। এটা তো ওনার মান সম্মান ইজ্জতের বিষয় হয়ে যাবে যে এত বড় একটা দায়িত্ব তিনি পাইলেন, তারপর তিনি নিরপেক্ষতা হারাইলেন। হ্যাঁ, মানে এরকম অনেক কিছু কিন্তু চলে আসবে। তো আমার কাছে মনে হয় আন্তরিক গুতরেসের যে বক্তব্যটা, যে তার প্রত্যাশা, এটা ডক্টর ইউনূসকে বিপদে ফেলে দিচ্ছে। কারণ তিনি অলরেডি কিন্তু বাস্তবতা হচ্ছে পক্ষপাত দুষ্ট জাতীয় নাগরিক পার্টির পক্ষে, আর বাকিগুলো তো বাদে দিচ্ছে। খুবই ইন্টারেস্টিং একটা শিরোনাম দর্শক। বিএনপি সরকার গঠন করবে, বিরোধী দল থাকবে এনসিপি, পাশাপাশি লোগো বিএনপির এবং এনসিপির, ন্যাশনাল সিটিজেন পার্টি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি নতুন যেটা হয়েছে, নতুন দল হয়ে তারা বিরোধী দলে চলে যাবে। তাহলে জামাত কি করবে? এতগুলো ইসলামী দলগুলো তাদের অবস্থান কি হবে? আমি জানি না এটা কিসের ভিত্তিতে এই জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার দাবি করছে। হইতেও পারে নির্বাচন আসতে আসতে অনেক কিছু পরিবর্তন হতে পারে, জাতীয় নাগরিক পার্টি হয়তো ভোট পেয়ে ক্ষমতা আসতে পারে, সবকিছুই সম্ভব, বাংলাদেশে অসম্ভব কিছু না। ছাত্ররা যখন কি শেখ হাসিনার 15 বছরের স্বৈরশাসন উল্টে দিতে পারে, আর মানে ভোটে জিততে সমস্যাটা কোথায় পারে? কিন্তু নির্বাচনটা তো ভাই হইতে হবে। নির্বাচনটার জন্য সবাই মিলে বলেন যে তাড়াতাড়ি নির্বাচনটা দাও, তারপরে কার কত জনসমর্থন আছে সেটা মানুষের উপর ভরসা রাখতে হবে। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে, আর জাতীয় নাগরিক পার্টি বিরোধী দল হিসেবে সরকারে থাকবে বলে মনে করেন। কিভাবে বিরোধী দল হিসেবে সরকারে কিভাবে থাকবে? দেখ, আর জাতীয় নাগরিক পার্টি বিরোধী দল হিসেবে সরকারে থাকবে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। তিনি বলেন আগামী নির্বাচনে তাদের দল 30 থেকে 35% ভোট টানতে পারে। দুপুরে রাজধানীর কারণ বাজারে বিডিবিএল ভবনে এক গোল টেবিল আলোচনা সভায় এই কথা বলেন। এটা কিসের জরিপ? একটা জরিপের ভিত্তিতে বলতেছে। পিপলস ইলেকশন পালস শীর্ষক এই আলোচনা সভায় একটি জরিপের ফলাফলও তুলে ধরা হয়। জরিপটি করেছে ইনোভিশন নামের একটি বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান, আর এই কাজে সহযোগিতা করেছে ব্রেইন ও ভয়েস ফর রিফর্ম। এখন এইসব জরিপ কতটা নির্বাচন আস্তে আস্তে থাকবে, মানে কোনো কিছুই বলা যায় না। যাক, আপাতত হয়তো জরিপ পেয়ে এটার একটা ফলাফল, যাক এটা নিয়ে তৃপ্ত থাকতে পারে যে নতুন দল গঠন করেই একেবারে বিরোধী দলে যাওয়া, সেটা কম না। সবাই জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন এবারে নির্বাচন খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তিনি বলেন স্পষ্টত অবভিয়াসলি এখনো যা সিচুয়েশন পরিস্থিতি, 1 বছরের মধ্যে আমি মনে করি যে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করবে এবং আমাদের জন্য বিরোধী দল হওয়াটাই ভালো। বিরোধী দল আসলে ক্যারেক্টার তৈরি করে দলের, অর্থাৎ বিরোধী দল হলে সে বিরোধিতা করতে করতে তার একটা ক্যারেক্টার জন্ম নেয়, অর্থাৎ একটা ইমেজ তৈরি হয়। আমি দেখতে চাই দলটা বিরোধী দলে যাক, বিএনপি সরকারে যাক, আমরা বিরোধী দলে যাই। সরোয়ার তুষারের চাওয়া জাতীয় নাগরিক পার্টির কিছু সদস্য সংসদে থাকুক, আর বাইরে শক্তিশালী বিরোধী দল হিসেবেও তারা থাকবেন, এটা তার ব্যক্তিগত আকাঙ্ক্ষা। সামনে রোমাঞ্চকর সময় আসছে উল্লেখ করে সরোয়ার তুষার বলছে যে সেটা যেন রাজনৈতিক হানাহানির পর্যায়ে না যায়, প্রতিযোগিতা একটা ডিসেন্ট পর্যায়ে থাকে। জাতীয় নাগরিক পার্টি আগামী নির্বাচনে 30-35% ভোট টানতে পারে বলে মনে করে সরোয়ার তুষার। তার দাবি জামাত ইসলামীর চেয়ে জাতীয় নাগরিক পার্টির ভোট অবশ্যই বেশি হবে। যাক, এরকম যদি আশা ভরসা পায়, করুক তারা রাজনীতির মাঠে আসলে বোঝা যাবে যে আসলে কে কত জনপ্রিয়, কার কি অবস্থা। দর্শক, 4 দিনের সফর শেষ করে ঢাকা ছেড়েছেন জাতিসংঘের মহাসচিব। দর্শক, 4 দিন সফর করেছেন বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। 4 দিনে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে, বাংলাদেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে, বাংলাদেশের সংস্কার নিয়ে অনেক কিছু ইঙ্গিত দিয়েছে, অনেক বার্তা দিয়েছে, অনেক হুঁশিয়ারি দিয়েছে, অনেক রহস্যজনক কথাও বলেছে। আমি কিন্তু গত পরশুদিন আমি কিন্তু বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত অনেক গভীরের হাত, কেউ চাইলেই
ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দিবে, সেটা সম্ভব নয়। আমাকে বেশ কয়েকজন লোক বলেছে, ভাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে এত সহজে কেউ নাড়াচড়া দিতে পারবে না, কারণ এর পিছনে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পশ্চিমা দেশগুলোর অনেক হাত রয়েছে। দর্শক, জাতিসংঘের মহাসচিব 4 দিন তিনি বাংলাদেশে ছিলেন। তিনি আজকে সফর শেষে তিনি ঢাকা ছেড়েছেন। আমি বলবো জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কলিজাটা এত বড় করে দিয়েছে ঢাকায় এসে। আমাকে প্রশ্ন করতে পারেন, আরে ভাই তুমি কি পাগল, তুমি কি বলছো? আমি বলবো আমি পাগল না। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস তিনি কিন্তু বলেছে বাংলাদেশে আগামীতে যত সংস্কার হবে সব সংস্কারকে সাপোর্ট করবে জাতিসংঘ, সব সংস্কারের পাশে থাকবে জাতিসংঘ। যারা জ্ঞানী লোক, যারা রাজনৈতিক পর্যবেক্ষক, তারা বুঝে গিয়েছে এই কথাটার অর্থ কি। অর্থাৎ এই কথাটার অর্থ হচ্ছে এত সহজে অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশে নির্বাচন দিবে না। একটা হাত পেয়ে গিয়েছে, একটা ভরসা পেয়ে গিয়েছে, একটা স্পেস পেয়ে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কার করার। যেহেতু জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস তিনি বলেছে সংস্কারের পাশে থাকবে, সংস্কারের জন্য সহায়তা করবে জাতিসংঘ, সেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস তার কলিজাটা বড় হবে, অন্তর্বর্তীকালীন সরকারের কলিজাটা বড় হবে, এটা স্বাভাবিক। তো দর্শক, আমি একটু পড়ছি। 4 দিনের সফর শেষ করে ঢাকা ছেড়েছেন জাতিসংঘের মহাসচিব। আমি আসবো দর্শক, মন্তব্যতে আসবো, একটু রিপোর্টটা পড়ছি। 4 দিনের সফর শেষে আজ রোববার সকাল 9:55 ঢাকা ত্যাগ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজাওয়ানা হাসান ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ও অগ্রাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। বিদায়ের আগে জাতিসংঘের মহাসচিব প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন। ভাই, 5 আগস্টের পর থেকে বাংলাদেশে যেটা হচ্ছে আমি কিন্তু সেটার পক্ষেই কথা বলেছি, যেটা বাস্তব কথা, যেটা লিগেল কথা, যেটা ন্যায়সঙ্গত কথা, সেটার পক্ষেই আমি কথা বলেছি। দেখেন, জাতিসংঘের মহাসচিবের মতো মানুষ, অ্যান্টনিও গুতেরেসের মতন মানুষ ঢাকা ছেড়ে যাচ্ছে, প্রধান উপদেষ্টাকে ফোন করে যাচ্ছে আমি যাচ্ছি, শুভেচ্ছা রইল। ভাই বিশ্বাস যান, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত অনেক বড় হাত, অনেক বড় হাত। প্রফেসর ইউনূসের জনবল কম থাকতে পারে বাংলাদেশে, কিন্তু বিদেশি শক্তি তার অনেক বড় শক্তি। বিএনপি যদি চায় হাত পা বেঁধে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন করে ফেলবে, সম্ভব নয়। আমি প্রথমে ভেবেছিলাম উল্টাটা, কিন্তু কিছু মারফতি কথা আমি অ্যানালাইজ করেছি, করার পর আমি এখন ক্লিয়ার হয়েছি সম্ভব নয়, সম্ভব নয় কোনোভাবেই। প্রফেসর ইউনূসই। যাই হোক দর্শক, আমি একটু লেখাটা পড়ছি। 4 দিনের সফরে জাতিসংঘের মহাসচিব, প্রধান উপদেষ্টা ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন, ইফতার করেছেন রোহিঙ্গাদের সঙ্গে। এ সফরে অ্যান্টনিও গুতেরেস জাতীয় ঐক্য কমিশনের সদস্য, রাজনৈতিক নেতা, যুব ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে গোল টেবিল আলোচনায় অংশ নেন, অর্থাৎ বৈঠক করেন। আমরা দেখেছি গতকাল রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে, বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিদের সঙ্গে বিভিন্ন আলাপ, বিভিন্ন কথা বলেছে। ভালো, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছেন। আমরা চাই বাংলাদেশের দল মত নির্বিশেষে বাংলাদেশ একটা উন্নত জাতিতে পৌঁছাক। বর্তমান 5 আগস্টের পর থেকে বাংলাদেশের যে একটা অবস্থা, যে একটা অরাজকতার অবস্থা, বাংলাদেশ দিন দিন বিপর্যয়ের মুখে যাচ্ছে। এই অবস্থা থেকে যদি আমরা ঘুরে দাঁড়াতে পারি তাহলে অবশ্যই আমাদের গুড লাক। যাই হোক দর্শক শ্রোতা, ইতিমধ্যে আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের কলিজাটা এত বড় হলো সংস্কার করার ক্ষেত্রে।
সম্মানিত দর্শক, বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য। বর্তমান দেশের অবস্থা, বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই, আপনারা সকলেই জানেন। প্রিয় দর্শক মণ্ডলী, জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছিল, আপনারা সকলেই দেখেছেন, সকলেই শুনেছেন। দর্শক মণ্ডলী, তিনি বাংলাদেশ ত্যাগ করার পূর্বে যেই বার্তা দিয়ে গেছেন বাংলাদেশ সরকার এবং সেনাপ্রধানকে, আপনারা শুনলেই অবাক হবেন। তাছাড়া সেই সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কিছুটা আলোচনা করা হয়েছে, পরবর্তীতে আরও আলোচনা করা হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা এবং সমন্বয়করা মহা বিপদের মধ্যে পড়তে চলেছে এবং শেখ হাসিনা আবারও ক্ষমতা গ্রহণ করতে পারেন। যাক, এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।